আমি আছি, মোটামুটি ভালোই আছি, তবে দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি অনেক। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের পড়াশোনা এত কম হয়েছে, এখানে সিলেবাস আর কি আর সাজেশন কি, আমাদের কিছু বুঝতেছি না। যা পড়াইছি তো সবই দিতে হচ্ছে দেখতেছি। তারপরে তোমরা স্যার কুইজ যদি আরেকবার রিক্যাপ করে দিতেন সবকিছু। তোমরা কুইজ গুলা দিছো না ঠিক মতো? ওই কুইজ গুলো যদি দিয়ে থাকো, ওই কুইজের প্রশ্নের মধ্যে থেকে সব আসছে, কুইজের বাইরে তো আমি কিছু পাইতেছি না। দু একটা জিনিস হয়তো প্রেজেন্টেশন একটু আলাদা হইতে পারে, তবে জিনিস তো একই রকম আসলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এটা খুব শর্টলি যদি করি, তাহলে আগে শর্টলি বলি, পরে ডিসকাশন। হ্যাঁ, যা যেরকম লাগবে। যেমন আমরা পড়াইছি চ্যাপ্টার 3-4টা, তার মধ্যে প্রথম চ্যাপ্টার ছিল একটা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে 4-5টা জিনিস আমি বলে দিয়েছিলাম, তাই না? একটা ছিল, যেমন মনে করো প্রজেক্ট, প্রথম ইসেতে ছিল প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স ছিল, তারপর প্রজেক্টের ট্রিপল কনস্ট্রেইন্টস বলে একটা জিনিস ছিল, কস্ট, টাইম এন্ড স্কোপের একটা রিলেশনশিপ। তো ওটা একটা চ্যালেঞ্জ তৈরি করে বলেছিলাম। তো প্রজেক্টের চ্যালেঞ্জ নিয়ে যদি প্রশ্ন আসলে ওটা দিয়ে শুরু করতে পারো, এবং প্রজেক্ট ম্যানেজারকে বিভিন্ন স্টেক হোল্ডার দিয়ে ম্যানেজ করতে হয় সেটাও বলতে পারো যদি চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন হয়। আর ক্যারেক্টারিস্টিক নিয়ে তো সরাসরি প্রশ্ন হয় না, ইনডিরেক্ট প্রশ্ন যদি ছোট একটা হলে হতে পারে যে এই ক্যারেক্টারিস্টিক্স সিনারিও থেকে যদি বলে ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তুমি কিছু একটা বলো, বা কোনো কিছু এখান থেকে স্টেক হোল্ডারদের মানে তুমি রোল কি বলো, এই একটা জিনিসপত্র আসতে পারে আর কি। তো হয়তো আমাদের সবগুলো ডাইরেক্টলি আসে না, ওই সিনারির উপরে বেস করে করে একটু একটু করে আসতে পারে আর কি। তারপরে তোমার আরেকটা জিনিস পড়েছিলাম চ্যাপ্টার 1-এ, সেটা হচ্ছে সাকসেস ফ্যাক্টর। কি কি থাকলে বুঝবো আমি এটা সাকসেসফুল হবে। ওই সাকসেস ফ্যাক্টর মানে কি কি প্রজেক্ট কমপ্লিট করার সময় কি কি জিনিস আমাকে টার্গেট করে কমপ্লিট করতে হবে আর কি। আমরা 3টা জিনিস ছিল না সাকসেস ফ্যাক্টরের মধ্যে, ওই 3টা জিনিস করতে হবে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা ছিল হচ্ছে স্কিলস, প্রজেক্ট ম্যানেজার স্কিলস। তুমি স্কিলস লিখতে দুই রকম ভাগ করে স্কিলটা লিখবা, যে এখানে সফট স্কিলস লাগে, হার্ড স্কিলস লাগে। হার্ড স্কিলস গুলো হচ্ছে বিভিন্ন নলেজ, প্রজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ, তারপরে বিভিন্ন রকমের নলেজ গুলো হচ্ছে হার্ড স্কিলস। আর লিডারশিপ স্কিল, তারপরে তোমার ওই যে কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল, যত রকম এই ধরনের স্কিল আছে, তো এগুলো হচ্ছে সফট স্কিলস। কোনটা কোন কাজে লাগবে মিলাই মিলাই দিবা আর কি, যদি এই ধরনের প্রশ্ন আসে। এইগুলো হচ্ছে বিষয়। আচ্ছা, উম এখানে কি 36 এ আসো? জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, স্যার। ওকে। তাহলে আমাদের ওখান থেকে তো 5-6টা পড়ছি আমরা, এর চেয়ে বেশি তো আর পড়িনি চ্যাপ্টার 1 থেকে। আর চ্যাপ্টার 2 থেকে পড়েছি আমরা স্কোপ ম্যানেজমেন্ট। স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে একটা ছিল যে প্রসেস গুলো পড়া, কোনটা পড়ে কোনটা হয়। তো এগুলো জাস্ট একবার দুবার দেখে নিয়ে, প্রসেস থেকে বড় প্রশ্ন কম হয়, লিস্টিং থাকতে পারে, 2-1 নম্বরের প্রশ্ন থাকতে পারে। যেমন আমরা যখন জানি প্রসেস হচ্ছে প্রথমে প্ল্যান করতে হয়, সবার সাথে কন্ট্রোল, মাঝখানে হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করো, সবগুলো জিনিস যে এইগুলো সব ঠিক করে ডিফাইন করো, ডেফিনিট করো, তারপরে ডব্লিউবিএস বানাও, তারপরে এই ধরনের জিনিসগুলো আছে। আর তারপরে হচ্ছে আমরা এখান থেকে যে টুল শিখছি সেটা হচ্ছে ডব্লিউবিএস। তারপরে আমরা শিখছি হচ্ছে এখান থেকে আরটিএম, রিটায়ারমেন্ট ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স। তারপরে শিখছি আমরা ডব্লিউবিএস ডিকশনারি। আরটিএম কি ছিল, এইগুলোই তো। আরটিএম নিয়ে প্রশ্ন করলে হয়তো বলবে যে এখান থেকে 2-3টা রিকোয়ারমেন্ট বের করো, বা একটা বা 2টা রিকোয়ারমেন্ট বের করো, রিকোয়ারমেন্ট ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স এর মধ্যে বসায় দেখাও যে তুমি এটা কিভাবে লিখবা, তো বলার জন্য। তো এটা হলো আরটিএম এর বিষয়, রিকোয়ারমেন্ট ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স। কেন এটা ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন 1-2 নাম্বার থাকতে পারে অনেক সময়। আর ডব্লিউবিএস তো অবশ্যই তোমরা ভালো করে পড়বা, কারণ ডব্লিউবিএস থাকলে একটা ডায়াগ্রামের মতো আসতে পারে। এটা এই প্রজেক্ট বা সেজন্য একটা ডব্লিউবিএস দেখে দেখো। হ্যাঁ, তো ডব্লিউবিএস তো তোমরা বুঝে সবার আগে উপরে প্রজেক্টটার মূল প্রজেক্টটাকে লিখে ডব্লিউবিএস এর উপরে প্রথম 3টা স্টেজ অ্যাটলিস্ট তৈরি করতে হয়। প্রথমে একটা মূল প্রজেক্টটা, তারপরে মেজর 5 ধরনের কাজকে 4টা-5টা, তোমরা 3টা-5টা এরকম করতে পারো। তারপর তার নিচে আবার প্রত্যেকটার পিছনে আবার একটা দুইটা করে কাজ অ্যাক্টিভিটি দেখতে পারো। এরকম কোরআন অ্যাটলিস্ট 3টা স্টেয়ার হইতে হবে, স্টেয়ার মানে স্টেপের একটা ডায়াগ্রাম লাগবে। এটা হচ্ছে ডব্লিউবিএস। আর আমরা একটা জিনিস করেছিলাম হচ্ছে চার্টার, প্রজেক্ট চার্টার। চার্টার আমাদের ডাইরেক্ট প্রশ্ন কখনই হবে, এত বড় চার্টার তৈরি করা সাধারণত আমরা দেই না। তবে আমরা যেটা করি, কিন্তু চার্টার থেকে ওই যে ছোট ছোট জিনিস আসে, যে এখানে
চার্টার থেকে, যেমন ধরো মাইলস্টোন, কি মাইলস্টোন গুলা কি কি, তারপরে তোমার সাকসেস ফ্যাক্টরও আসতে পারে। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো আসে, ছোট ছোট জিনিস আসে, পুরো চার্টটা আমরা খুব কম দিই। এটা গেলো আমাদের স্কোপ ম্যানেজমেন্ট। তারপর টাইম ম্যানেজমেন্টের মধ্যে তোমার এরকম প্রসেস আছে 5-6টা, সেগুলো একটু দেখে রাখবা। প্রসেস শুধু এই দুইটার জন্যই দরকার, কস্ট আর টাইম। আর অন্যগুলোর জন্য প্রসেস আসলে এত ইম্পর্টেন্ট না, কারণ সরি, কস্ট আর টাইম না, স্কোপ আর টাইম। হ্যাঁ, কারণ কস্ট আর তোমার ইসের ওগুলো খুব ছোট, ওগুলোতে ইম্পর্টেন্ট না, এই দুইটাই ইম্পর্টেন্ট। মানে স্যার লিস্ট টাইম যদি আসে ম্যানেজমেন্ট তাহলে এই দুটো থেকে আসতে পারে। থেকে না স্যার? একদম প্রথমে থাকে নোট, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই দেখবা প্রসেস গুলো বলা আছে। যেমন স্কোপের ক্ষেত্রে বলে স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসেস। হ্যাঁ, এরকম বলে 5-6টা পয়েন্ট লেখা আছে, যেমন প্ল্যান, স্কোপ। 2 নম্বর হচ্ছে আইডেন্টিফাই রিকোয়ারমেন্টস। তারপরে তোমার বলা আছে ডিফাইন, ডেফিনিট করে, ডিফাইন দ্য রিকোয়ারমেন্ট। তারপর ডেভেলপ এ ডাব্লিউবিএস, এরকম ভাবে লেখা আছে। দেখো স্কোপ ম্যানেজমেন্টের প্রসেস গুলো এইভাবে লেখা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই ওই প্রসেসটা লেখা থাকে, স্টেপ বাই স্টেপ। আর কিভাবে স্কোপটা করা হবে, তোমার শেষে লেখা আছে কন্ট্রোল স্কোপ, এরকম আর কি। ওই ওই শুরু ওই কয়েকটা পয়েন্ট দিয়ে, বুলেট পয়েন্ট দিয়ে লেখা থাকে। জাস্ট একটু মনে রাখলে সুবিধা, তোমরা বুঝতে খুব সুবিধা হবে, কারণ এখানে এটা আসলে মুখস্থ করার কিছু নাই, তাহলে তোমার লিস্টটা একটু ধরে রাখা, লিস্টটা একটু বোঝা আর কি, তাহলে সুবিধা হয়। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়। আর টাইম ম্যানেজমেন্ট থেকে আমরা বলেছিলাম যে এখানে অ্যাক্টিভিটি গুলোর উপর রিলেশনশিপ আছে বিভিন্ন ধরনের, এরকম প্রশ্ন হয় অনেক সময় যে এটা একটা এক্সাম্পল দাও, ওটা একটা এক্সাম্পল দাও। ওয়ান ফিনিশ টু স্টার্ট বলতে কি বোঝায়, স্টার্ট টু ফিনিশ বলতে, এগুলো কয়েকটা দিয়ে বলতে পারে যেগুলো কি। তারপরে আবার অনেক সময় বলে যে তোমার যে আমরা তো জ্ঞান চার্ট তো করি না, আমরা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটা ডায়াগ্রাম তো আমরা ইতে করেছি, তাই না? আমরা কুইজে করেছি। তো ওইরকম একদম লিস্ট দিয়ে থাকতে পারে। আবার আমরা যেমন কুইজের মধ্যে কিন্তু একটু কি করেছিলাম না, আমরা একটু কয়েকটা বাদ দিয়ে বলেছি যে এগুলো তোমরা ফিল আপ করে নাও, এরকম দিয়ে থাকতে পারে, ফিল আপ করে নাও তাও থাকতে পারে। সো তোমার এই জাতীয় জিনিস আর কি। তো এখানে তোমার ডাব্লিউবি এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করার পরে ই চাইতে পারে, সিপি চাইতে পারে। হ্যাঁ, তোমার ওই যে ক্রিটিক্যাল পাথ আর কি, ক্রিটিক্যাল পাথ কোনটা এটা যেতে পারে। আমরা এখান থেকে আমরা তো এই জিনিসগুলোই পড়েছি মোটামুটি। আরেকটা জিনিস যেন কি পড়েছিলাম, দিকে ছিল আরেকটা জিনিস যেন কি পড়েছিলাম, ক্রিটিক্যাল পাথ যেন একটা জিনিস ছিল, ও জ্ঞান চার্টের বিষয় ছিল। জ্ঞান চার্টটা আমরা আসলে এভাবে দেখাইনি, তো এই ধরনের বিষয় আর কি আসতে পারে। আচ্ছা, তারপরে ছিল আমাদের কস্ট ম্যানেজমেন্ট, তাই না? কস্ট ম্যানেজমেন্ট হচ্ছে আসলে আমাদের বাজেটের বিষয়। বাজেটের বিষয়। তো আমরা ওই যে বাজেট তৈরি করা, খুব শর্টলি বাজেট তৈরি করা দেখাচ্ছিলাম একদিন, যে কয়েকটা ইসের তোমার রিসোর্স লিস্ট বানাই নিয়ে, যে দুইটা তিনটা হিউম্যান রিসোর্স, একটা দুইটা ম্যাটেরিয়াল রিসোর্স বানাই নিয়ে এদের কত কার কত হয়তো একটা ছোট একটা বাজেটের মধ্যে তৈরি করে দেখানো, যে বাজেট এত টাকার পরিমাণে হতে পারে। যে অ্যাক্টিভিটি, কয়েকটা অ্যাক্টিভিটির নাম লিখে, অ্যানালিসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট দুটো লিখে একটা স্যাম্পল বাজেট বানায় দেখানো, যে এইভাবে বাজেট বানানো হয়, এভাবে বাজেট বানানো যাইতে পারে। এটুকু হইলেই তোমাদের জন্য যথেষ্ট। ইয়াগুলো তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, টেবিল টাইপের। টেবিল টাইপের, এগুলো টেবিল। দুইটা টেবিল দিয়ে তুমি বাজেট বানানোর চেষ্টা করবে, একটা হচ্ছে রিসোর্স টেবিল আর একটা বাজেট টেবিল, এরকম বাজেট যদি আসে। আমরা এখানে আরেক ধরনের অঙ্ক আসে, হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ডায়াগ্রামের অঙ্ক, তাই না? ক্যাশ ফ্লো ডায়াগ্রামের অঙ্ক থাকলে তোমার প্রশ্ন 2-3 ভাগে হয়। যদি তোমার টেবিল দিয়ে দেয় তো খুব ভালো, কোনো সমস্যা নেই, টেবিলের মধ্যে লেখাই থাকবে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট সব লেখাই থাকবে, ঠিক আছে? তো এখন অনেক সময় তোমার টেবিলের মধ্যে সবকিছু দেওয়া থাকে, ইনভেস্টমেন্ট দেওয়া থাকে, কস্টিং দেওয়া থাকে, বাকিগুলো বের করতে হয়। আবার কোনো কোনো সময় বলে দেয় যে তোমার যতদিন না ক্যাশ ফ্লো পজিটিভ হয় ততদিন পর্যন্ত তুমি অঙ্কটা দেখাও। পজিটিভ পর্যন্ত তোমার 1 বছর, 2 বছর, 3 বছর করতে হবে আর কি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো তোমার এই ক্যাশ ফ্লোর অঙ্ক আমরা করছি ডাইরেক্টলি, সরাসরি অঙ্ক, ঠিক আছে? তারপরে তোমার এখানে আরো কিছু জিনিস, প্যারেটো চার্ট কি আমরা করেছিলাম? প্যারেটো চার্ট, প্যারেটো চার্ট না তো, ওটা বলে জানি কি তোমার ওটা হলো পার্ট চার্ট। পার্ট চার্ট কি আমরা পড়েছিলাম? নো স্যার। এই যে একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম, মাঝখানে মোস্ট লাইকলি স্যার চারটা দিয়ে পার্ট ডিভাইড চার্টের করে সূত্র থাকি। সূত্র জাস্ট বলছিলেন হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। পার্ট চার্টের সূত্র দিয়ে অনেক কিছু করা যায়, যেমন কস্ট বের করবো, কোনো একটা
ধরো একটা ডেভেলপমেন্টের কস্ট আমরা বের করতে চাই, প্রজেক্টটা বানাইতে আমাদের ডেভেলপমেন্ট মানে কোডিং এ কত খরচ যাবে, প্রোগ্রামার পিছনে কত খরচ যাবে আমরা যদি বের করতে চাই, সবার আগে তো কাজের পরিমাণটা বের করতে হবে, না? তো ওইটা নিয়ে সাধারণত এরকম করলে সাথে তো বোঝা যায় না তো এক্স্যাক্টলি কতদিন লাগতে পারে, কি লাগতে পারে। সেই জন্য প্রজেক্ট ম্যানেজার এক্সপার্টদের নিয়ে বসে তারপরে সে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। আপনারা বলেন কতদিন লাগতে পারে, অপটিমিস্টিকটা বলে একটা, পেসিমিস্টিকটা বলে একটা, মোস্ট লাইকলি বলে একটা। তো সব প্রথমে একটা নিতে হয় খুব মানে হাই রেটেড, একটা নিতে হয় একদম লো রেটেড, আর মাঝখানে রেটেড নিতে হয় চারটা, তাহলে ছয়টা হলো না, 1 + 1 + 4 ডিভাইড বাই 6, তাহলে অ্যাভারেজ পার্ট বের হয়ে যায়। হ্যাঁ, তাহলে এভাবে একটা অ্যাভারেজ বের করা হয়। তবে আমি যেহেতু ওটা ওইভাবে দেখাই নাই, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, থাক। ওকে স্যার। খরচাটা আনলে ভালোই তো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের কি ছিল, কোয়ালিটি আমাদের একটা প্রশ্ন ছিল, তাই না? কোয়ালিটির মধ্যে আমরা কতগুলো পড়েছি। আচ্ছা, একটা জিনিস, কস্টিং এর কিন্তু ওই যে কিছু ছোট ছোট আছে, ওগুলো একটু পড়বা, কারণ ডেফিনিশন, যেমন মনে করো ছোট ছোট ডেফিনিশন গুলা, আম, যেমন আমাদের এখানে ছিল আম, আহ, কি জানি ছিল ওখানে ছোট ছোট জিনিস, বিভিন্ন প্রফিট, রকমের লাইফ কস্টের। সাইকেল কস্টিং, এগুলো স্যার। একটা ছিল, হ্যাঁ, একটা ছিল হচ্ছে প্রফিট লস, এগুলো তো আছে সাধারণত বিষয়। আর এছাড়া হচ্ছে ওই যে রিজার্ভ, কন্টিনজেন্সি রিজার্ভ, ম্যানেজমেন্ট রিজার্ভ, সাঙ্ক কস্ট, যেগুলো একটু ডিফারেন্ট, এরকম এরকম কয়েকটা একটু ওই পৃষ্ঠা দুইটার কয়েকটা পড়ে যাবা শুধু, তাহলে তোমাদের সুবিধা হবে। আর হচ্ছে যে আমরা কোয়ালিটি টুল পড়েছি না 4-5টা, আমি দুইটা আমরা ক্লাসে পড়ছি। এক হচ্ছে ইশিকাওয়া ডায়াগ্রাম পড়েছি আর সিক্স সিগমা পড়েছি। তো ওটা দিয়ে কিভাবে প্রবলেম সলভ করে মানে কোয়ালিটি আপগ্রেড করা যায় সেটা আমরা দেখছি, তাই না? যেমন কোনো একটা প্রবলেম তুমি বের করতে পারো, তোমাকে বলতে পারে যে তুমি একটা প্রবলেম বের করো তোমার সিনারিও থেকে, এবং সেই প্রবলেমটা তুমি সলভ করো তুমি যে কোনো একটা টুল ব্যবহার করে, ঠিক আছে? তুমি শিকাও দিয়ে করতে পারো, তুমি সিক্স সিগমা দিয়ে করো, তুমি অন্য কোনোগুলো দিয়েও তুমি করতে পারো, যে কোনো কিছু দিয়ে। তো একটা দিয়ে করলেই হবে, দুইটা দিয়ে করে দেখো, অনেক সময় ছেলেমেয়েরা করে আমি দুটো দেখাচ্ছি ক্লাসে, দুটো দিয়ে করা শুরু করে, দুটো দিয়ে করার দরকার নেই, যে কোনো একটা দিয়ে করলেই হবে। এটা হচ্ছে কোয়ালিটি হিসেব বিষয় আর কি। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন থাকতে পারে, তো কোয়ালিটি থেকে থাকলে এটা থাকতে পারে। তারপরে তো অনেক ছোট ছোট অনেকগুলা কোয়ালিটির সাথে কিছু জিনিসের আছে, যেমন যেমন আম, তোমার কোয়ালিটি থেকে আসে, কোয়ালিটি ইসের কাস্টমার রিকোয়ারমেন্টের সাথে রিকোয়ারমেন্ট থেকে যে কোয়ালিটি আসে এই সম্পর্কিত ছোট ছোট প্রশ্ন আসে আর কি অনেক সময়, যে কোয়ালিটির বেস মানে কোয়ালিটি বলতে কি বোঝায়, কেন কোয়ালিটি প্রসেস ইম্পর্টেন্ট, এরকম কিছু জিনিস আসে অনেক সময়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় কোয়ালিটি। আমাদের দেখো সিলেবাস কত ছোট, এর মধ্যে থেকে সব আসবে। তোমরা যদি কুইজ গুলো দিয়ে থাকো ঠিক মতো, দেখবা যে কুইজ গুলো দেওয়া থাকলে তোমাদের অনেক কিছু কমন পড়ে গেছে। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, স্যার কি আছে না আসতে পারো। অনেক নাম্বার বেশি বেশি করে দিয়ে আমরা প্রশ্ন কমাই দিচ্ছি। স্যার ডাব্লিউবিএস কে আঁকতে হতে পারে? অবশ্যই একটা হতে পারে, কারণ ডব্লিউবিসি একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যার তাহলে আমরা কতগুলো লেভেল আঁকাইতে হবে ওখানে? এই প্রশ্নের উত্তরটা আরেকজন দাও, অ্যাটলিস্ট কয় টাকাতে হবে লেভেল? ক্লাসে 3টা মতো দেখাইছিলেন, বইয়ে যদি বলছেন 4টা দেয়া আছে, 3টা দিলে হবে আর কি। না, বইয়ে 4টা দেওয়া আছে এরকম কি আছে কোথাও? বইয়ে 4টা দেওয়া আছে, বইয়েও 3টা দেওয়া আছে। বইয়ের মধ্যে আমাদের যেগুলো আছে ওগুলো 3টাই দেওয়া আছে, থার্ড দিতে দেওয়া আছে কিন্তু ডিটেল করে দিচ্ছে আর কি, থার্ড ইস্যু 3 নাম্বার এটা, ঠিক আছে? 3 নাম্বারে অনেকগুলো যে আছে ওটা কিন্তু লাস্টেরটাতে অনেকগুলো আছে, কিন্তু জি স্যার, জি বইয়েও স্যার, কিন্তু 3 নাম্বার হ্যাঁ, লেভেল 3 পর্যন্ত। এমন 3 পর্যন্তই আছে। আর কোনো প্রশ্ন? স্যার ম্যাথমেটিক্স থেকে কত থাকবে, থিওরি থেকে কত থাকবে? এইটা তো মনে করো আমাদের একটা দুইটাতে ম্যাথ, ম্যাথ তো আসলে হচ্ছে কস্টিং রিলেটেড জায়গাগুলোতে শুধু ম্যাথ আছে, বাজেট আর ওই যে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম হলো সরাসরি ম্যাথ, আর অন্যগুলো তো ম্যাথ না, অন্যগুলো ডায়াগ্রাম, তাই না? পিএনডিও ডায়াগ্রাম, তারপরে আরটিএমও ডায়াগ্রাম, তারপরে এগুলো তো সব ডায়াগ্রামের বিষয়, তাই না? তো এগুলা থেকে মোটামুটি তো অনেক নাম্বার আছে আমাদের, কত নাম্বার আছে আমাদের দেখা যায় যে প্রায় 14-15 আমাদের একদম সরাসরি ডায়াগ্রাম ফায়াগ্রাম এগুলো থেকেই আসে, 15-16। ঠিক আছে, হ্যালো, এখন পড়াশোনা শুরু করে দাও।
আর কোনো প্রবলেম হলে কালকে জানাইতে পারবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ও, তবে একটা জিনিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু ফার্স্ট ইয়ারের কোর্স না, এটা মনে রেখে উত্তর দিবা, ঠিক আছে? যা খুশি তাই মনে আসলে লিখে ফেলবা না, একটু চিন্তা করে লিখবা। এবং তোমাদের সময়ও আছে সামনে বেশ কয়েকদিন, একটু পড়াশোনা করো, এমন কিওয়ার্ড যেগুলো আছে কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করো। কিওয়ার্ড দিয়ে লিখলে নাম্বার বেশি, ওই একদম অ্যাকুরেট কিওয়ার্ড গুলো ইউজ করতে পারলে। কারণ এখানে কিছু জার্গন আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট জার্গন, মানে এটা শুধু প্রজেক্ট ম্যানেজমেন্টেই ইউজ করা হয় শব্দগুলা। ওই জাতীয় শব্দগুলো ব্যবহার করতে পারলে খুব খুশি হই আমরা, যে হ্যাঁ ও পড়াশোনা করে আসছে এবং ও বুঝে বুঝে এগুলো ইউজ করতেছে ঠিক মতো, এটা বিষয় আর কি, ঠিক আছে? এই হচ্ছে ইনশাআল্লাহ বিষয়। স্যার। আর মনে করবা যে মানে একটা পয়েন্ট অফ ভিউ আছে, একটা একটা পার্সপেক্টিভ থাকে প্রশ্নের উত্তর দেওয়ার। পার্সপেক্টিভটা হচ্ছে তুমি অ্যাজ এ টিম লিড অথবা তুমি অ্যাজ এ টিম মানে অ্যাক্টিভ মেম্বার হিসেবে তুমি কাজ করতেছো। প্রেডিক্টিভ প্রজেক্টের মধ্যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে তুমি উত্তর দিচ্ছ, অথবা অ্যাডাপ্টিভ প্রজেক্টের ক্ষেত্রে তুমি ধরো স্ক্রাম হলে স্ক্রাম মাস্টার, অথবা তুমি সার্ভিস লিডার, মানে আমার লিডার সার্ভেন্ট বলে আমাদের এগুলোকে, সার্ভেন্ট লিডার হিসেবে তুমি কাজ করতেছো, সার্ভেন্ট লিডার। এবং সে নিজেও কিন্তু মেম্বার হিসেবেই কাজ করে। তো এইভাবে চিন্তা করে প্রশ্নের উত্তরগুলো দিব, যে আমি ডেভেলপ করছি বা আমার টিম ডেভেলপ করতেছে বা আমরা একসাথে ডেভেলপ করতেছি। এখন প্রশ্নের উত্তরটা হবে এরকম আর কি, এটা করতে যে আমরা এই কাজটা করবো, আমরা ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে না বা থার্ড পার্টি থেকে না, এটাই করা উচিত, ওই করা উচিত, কিন্তু তোমার মনে করতে হবে যে আমি করতেছি ডেভেলপমেন্টটা, এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়া উচিত, ঠিক আছে? প্রশ্নগুলো এভাবেই করা হয়। ধরো তুমি প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা কাজে আছো, তুমি কোনো একটা দায়িত্বে আছো, এইভাবে প্রশ্নগুলো করা হয় আর কি। তো তোমার উত্তরটাও সেইভাবে হইতে হবে। আমাদের অনেক ছেলে মেয়েরা এই জিনিসটা বুঝতেই পারে না এখনো পর্যন্ত। তো বলছে, স্যার এত ভালো লিখলাম নাম্বার কম আসলো কেন? পার্সপেক্টিভের কারণে তোমার নাম্বার কম আসতে পারে, এগুলো ফাইনাল ইয়ারের প্রশ্ন, আমরা একটু ধরবো এই জায়গাগুলোতে, ঠিক আছে? আচ্ছা, তো পড়াশোনা করো, পড়াশোনা করে নাম্বার ভালো আছে।